হোমার, রূপান্তর, সিরাজুল ইসলাম চৌধুরী। অডিসিউস নগরে ঢুকেছেন। তখন রাত নেমেছে এই অজানা নগরে। পদে পদে তার দুশ্চিন্তা। পথে একটি মেয়েকে দেখতে পেয়ে বললেন, এই যে মেয়ে, শোনো। আমি এদেশের লোক নই, বাইরে থেকে এসেছি, কাউকে চিনি না এখানকার। আমি রাজবাড়ি যাব, বলে দেবে কি তার পথটা কোন দিকে? মেয়েটির বাড়ি রাজবাড়ির কাছেই। তার স্বভাবটি ভারী মিষ্টি। সে বলল, আমার সঙ্গে আসুন, দেখিয়ে দেব। কিন্তু আপনি যে বিদেশী তা কাউকে আর বুঝতে দেবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। বিদেশীদের আমরা বড় একটা পছন্দ করি না। অডিসিউস বুঝলেন এ মেয়ে খুব বুদ্ধিমতী। কোনো কথা না বলে তিনি চললেন ওর পিছু পিছু। অডিসিউস দেখলেন, নগরটি প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের ওপরে জাহাজের মাস্তুল সব দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। কিছুদূর গিয়েই দেখেন, চোখের সামনে জেগে উঠেছে রাজবাড়ি। দেখলেন, চমৎকার এক দৃশ্য। দূর থেকেই চোখে পড়ল রাজবাড়ির সামনের সারি সারি ফলের গাছ। ডালিমের, আপেলের, নাশপাতির, ডুমুরের, জলপাইয়ের। এখানে ফল মনে হয় কখনো শেষ হবে না। আসলে তাই। সেসব গাছের একদল ফল দেয় গ্রীষ্মকালে, আরেক দল শীতে। সারা বছর ধরেই ফুল ফুটছে, ফল পাকছে, লতিয়ে উঠেছে আঙুরলতা। থোকা থোকা ঝুলছে আঙুর। এক দিক দিয়ে পাকে, আরেক দিক দিয়ে ফলে। তরকারিরও চাষ আছে দেখলেন অডিসিউস। সবুজেরা যেন আপন মনে খেলছে। মাঠের দুপাশে দুটো ঝর্ণা, একটি এঁকেবেঁকে চলে গেছে মাঠের মধ্য দিয়ে, অন্যটি সারা শহরের লোকদের পানির যোগান দেওয়া শেষ করে এখন এসে যেন বিশ্রাম নিচ্ছে রাজবাড়ির কাছে। নিজে না দেখলে সেই দৃশ্যের বর্ণনা দেওয়াও কঠিন। অডিসিউস দেখলেন যে রাজপ্রাসাদের দরজাগুলো সোনা দিয়ে তৈরি। দরজার কাঠামো কাঠের নয়, রূপার। হাতলগুলো সোনার। এগিয়ে দেখেন ভেতরে অনেকগুলো কুকুর, কোনোটি সোনার, কোনোটি রূপার। যেন পাহারা দিচ্ছে সবাই মিলে। ভেতরে ঢুকতেই চোখ পড়ল দেয়ালের পাশে উঁচু উঁচু সব আসন বসানো। প্রতিটি ঢাকা অতি সুন্দর কাপড়ে। রাজবাড়ির মেয়েরা সবাই কাজ করে। কেউ শস্য ভাঙে খুব মিহি করে, কেউ বা তাঁত বোনে, কেউ কাটে সুতা। এই দেশে ছেলেদের দক্ষতা যেমন জাহাজ চালানোতে, মেয়েদের দক্ষতা তেমনি গৃহকাজে। এর মধ্য দিয়ে অডিসিউস টিপটিপ করা বুকে এগিয়ে এলেন সামনে। দেখেন, সোনার তৈরি যুবকেরা সব মশাল ধরে দাঁড়িয়ে আছে। আর গণ্যমান্য ব্যক্তিরা সব খেতে বসেছেন একসঙ্গে। সিংহাসন দেখে অডিসিউস রাজাকে চিনলেন। চেহারা দেখে রানীকে। সোজা চলে গেলেন সেদিকেই। রাজাকে পার হয়ে রানীর সামনে এসে হাঁটু গেড়ে বসে হাত ধরলেন রানীর। হঠাৎ এমন একটা ঘটনা দেখে থ মেরে গেছে সবাই। কারো মুখে রা নেই। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অডিসিউসই শুরু করে দিলেন তার নিজের কথা। বললেন, মহারানী, দয়া করে আমার কথাটি শুনুন। আমি এসেছি আপনাদের কাছে সাহায্য চাইতে। আপনার অতিথিদের কাছেও আমার একই আবেদন। আমি দেশ ছাড়া পথহারা এক পথিক। আমার প্রার্থনা, আপনারা আমাকে আমার দেশে পাঠিয়ে দেবার একটা ব্যবস্থা করুন। আবেদন শেষে রাজা রানীর সামনে ওই মেঝের ওপরেই বসে পড়লেন অডিসিউস। দেখা গেল, কেউই কোনো কথা বলছেন না। বোধ করি বিস্ময়ে কাটছে না তাদের। শেষে একজন কথা বললেন। বয়সে বৃদ্ধ তিনি, ধনী জ্ঞানে ও অভিজ্ঞতায়। কথা বলেন চমৎকার। তিনি বললেন, রাজা আলসিনোস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ইনি আগন্তুক, ধুলোতে বসে আছেন। আপনার উচিত একে উঠে বসতে বলা, এর জন্য খাবার আনতে হুকুম করা। আমরা সবাই তো অপেক্ষা করে আছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। আলসিনোসের তখন খেয়াল হল। অডিসিউসকে হাত ধরে তুললেন তিনি।
রূপার তৈরি আসনে বসতে দিলেন তাকে। রাজপুত্রদের একজন উঠে গেল রাজার ইশারায়। সেই আসনেই বসলেন অডিসিউস। হাত ধোয়ার পাত্র এল, টেবিল এল সামনে, তারপর এল অত্যন্ত সুস্বাদু সব খাবার। রাজা বললেন, আপনারা সবাই ফিশিয়ানদের চালক ও পরামর্শদাতা। রাত তো এখন অনেক হয়েছে, খাওয়া দাওয়াও শেষ হয়েছে আমাদের। আজ এই পর্যন্তই থাক, কাল সকালে বরং আমরা আবার মিলিত হব। তখন ঠিক করা যাবে এই অতিথির জন্য আমরা কি করতে পারি। জানি না এর দেশ কোথায়, কত দূরে। যেখানেই হোক, যত দূরেই হোক, যাতে তিনি সহজে নিরাপদে দেশে পৌঁছতে পারেন তার ব্যবস্থা অবশ্যই করা যাবে। আমরা ব্যবস্থা করব, সঙ্গে লোকও দেব, একে নিজের দেশে পৌঁছে দেব। তবে আর একটা কথা, এমনও তো হতে পারে যে ইনি আদপে মানুষই নন, মানুষের ছদ্মবেশ ধরে এসেছেন। সঙ্গে সঙ্গে জবাব দিলেন অডিসিউস, ধন্যবাদ মহারাজ। ওই একটা বিষয়ে আপনাকে নিশ্চিত করতে পারি, আমি মানুষই, ছদ্মবেশী দেবতা নই। আমার দুঃখের লম্বা ফিরিস্তি দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে চাই না। কষ্টে কষ্টে আমার হৃদয় শক্ত পাথর হয়ে যাওয়ার কথা। তবু ওই যে আপনাদের সামনে খাবার খেলাম অমন গপ গপ করে, সে শুধু এই জন্যই যে আমি মানুষ, আর মানুষের পক্ষে ক্ষুধার চেয়ে বড় কোনো মুনিব নেই। প্রার্থনা এখন আমার কেবল একটাই, কাল সকালেই আপনাদের এই ভাগ্যাহত অতিথির যাত্রার ব্যবস্থাটা করুন। এখন একটি মাত্র ইচ্ছাই শুধু বেঁচে আছে, দেশের মাটিতে, আপনজনের মাঝখানে যেন আমি মরতে পারি। ব্যাস, আর কিছু নয়। অডিসিউসের কথা বিফলে গেল না। মনে হলো খুশি হয়েছেন সবাই। একবাক্যে সবাই মিলে রায় দিলেন যে একে স্বদেশে পাঠানোই ঠিক। তারপর তারা বিদায় নিলেন পরস্পরের কাছ থেকে। চলে গেলেন যে যার বাড়ি। রইলেন শুধু রাজা আলসিনোউস আর রানী এরিতি এবং তাদের সঙ্গে বসে সাহায্যপ্রার্থী অডিসিউস। নারী গৃহকর্মীরা খাবারের পাত্রগুলো সরিয়ে নিচ্ছিল। এরা তিনজন কথা বলছিলেন। রানীই প্রথমে বললেন কথা। অডিসিউসের গায়ে তিনি তার পরিচিত জামা কাপড় দেখে ভারী অবাক হয়েছেন। সেজন্য সরাসরিই প্রশ্ন করলেন তিনি। বললেন, কিছু মনে করবেন না, আমি সরাসরিই জিজ্ঞেস করছি আপনাকে। আপনি কে? কোথা থেকে এসেছেন? গায়ের জামা কাপড়গুলোই বা পেলেন কোথায়? আপনি না বললেন যে আপনি এখানে এসেছেন ঘটনাচক্রে? সতর্কভাবে তখন জবাব দিলেন অডিসিউস। বললেন আপন কাহিনী। মহারানী, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাহিনী একটানা দুর্ভোগেরই কাহিনী। সেটা শুনতে গেলে আপনি বিরক্ত হবেন। সংক্ষেপে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ওই যে সমুদ্র আপনাদের দেশকে ঘিরে রেখেছে, ওই সমুদ্রেরই এক অজানা কোণে দ্বীপ আছে একটি। সেখানে জনপ্রাণী নেই, আছেন কেবল ক্যালিপসো দেবী। তিনি সৌন্দর্যে তুলনাবিহীন, কিন্তু অন্যদিকে আবার ভীষণ ভয়ঙ্কর। তার ভয়ে সে দ্বীপে মানুষ তো ঘেঁষেই না, দেবতারাও পা দেন না। অথচ এমনি কপাল আমার যে সেই দ্বীপে গিয়েই আছড়ে পড়েছিলাম আমি। না, কোনো সঙ্গী ছিল না আমার। সঙ্গী যারা ছিলেন, একসঙ্গে জাহাজে ছিলাম যাদের সঙ্গে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছেন। মাঝ সমুদ্রে বজ্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল জাহাজ। কেবল আমিই বাঁচলাম কোনো মতে। তক্তা ধরে ভাসতে ভাসতে ৯ দিন পর ১০ দিনের দিন রাতের বেলা অন্ধকারে আছড়ে গিয়ে পড়েছিলাম ওই দ্বীপে। সেই অনিন্দ্যসুন্দর দেবী আমাকে তুলে নিলেন, যত্ন করলেন, বললেন যে অমরতা দেবেন আমাকে। আমার আর বয়স বাড়বে না কোনোদিনই। কিন্তু একদিনের জন্য কেন, এক মুহূর্তের জন্যও আমার মনে কোনো শান্তি ছিল না। আমি আমার দেশকে ভুলতে পারিনি। ৭ বছর ছিলাম সেই দ্বীপে। আমার চোখের পানি আকাশ দেখত, বাতাস দেখত, আর সেই পানিতে কাপড় ভিজত।
অষ্টম বছরে কেন জানি না দেবীর হঠাৎ দয়া হল। তিনি বললেন, যেতে দেবেন। নিজের হাতে নৌকা তৈরি করলাম আমি। তিনি সঙ্গে দিলেন প্রচুর পরিমাণে খাবার। আর কোনোকালেই ধ্বংস হবে না এমন জামা কাপড়। বাতাস দিলেন অনুকূল। রওনা তো হলাম। 17 দিন সমানে চলল নৌকা। 18 দিনের দিন দূরে দেখলাম ছায়ার মতো ভেসে উঠেছে আপনাদের পাহাড় পর্বতগুলো। আমার খুশি তখন দেখে কে। কিন্তু হায়, সেই হাসি খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ দেখি ঝড় উঠেছে। আর সেই সঙ্গে উতলা হয়ে উঠেছে সমুদ্র। কি করব ঠিক করতে পারছি না। এমন কি ঘটেছে সেটা বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখলাম নৌকাটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। তবু পানিতে মাছের মতো সাঁতরে কোনোমতে বেঁচে রইলাম। তারপর বাতাস ও স্রোতের মুখে চলে এসেছি আপনাদের তটভূমিতে। কিন্তু পাড়ে উঠবার চেষ্টা করে দেখি না। সেই উপায় নেই। তাই আবারও সাঁতরাতে থাকলাম। শেষে একটা নদীর মুখ পেয়ে সেখানে ঢুকে ওঠার মতো জায়গা পেলাম একটু। জায়গাটা পাহাড়ি নয়, বাতাস যে আক্রমণ করবে তেমনও নয়। কোনোমতে পাড়ে উঠে আশ্রয় খুঁজলাম। এরই মধ্যে রাত এলো নেমে। একটা ঝোপের ভেতর ঢুকে এলিয়ে দিলাম শরীর। সারা রাত অজ্ঞানের মতো ঘুমিয়ে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি। সত্যি কথা বলতে কি, সূর্য তখন ওঠার দিকে নয়, ডোবার দিকেই বরং। ঘুম ভাঙলে দেখি রাজকন্যার সঙ্গিনীরা বল নিয়ে ছোটাছুটি করে খেলছেন। স্বয়ং রাজকন্যাও আছেন তাদের সঙ্গে। রাজকন্যাকে দেখে তো প্রথমে মনে হয়েছিল কোনো দেবীকে দেখছি বুঝি। তার কাছেই আবেদন করেছিলাম সাহায্যের জন্য। চমৎকার বিচক্ষণতা তার। তিনি খাবার দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন। এই হলো বৃত্তান্ত আমার। রাজা আলসিনৌস বললেন, রাজকন্যা যা করেছে ঠিকই করেছে। তবে অপরাধ করেছে একটা। তার উচিত ছিল আপনাকে সরাসরি রাজবাড়িতেই নিয়ে আসা। সর্বপ্রথম তার কাছেই তো আপনি সাহায্য প্রার্থনা করেছিলেন। অডিসিউস বললেন, মহারাজ, সেটা আপনার মেয়ের দোষ নয়। আমি নিজেও রাজি হতাম না সরাসরি আপনার কাছে আসতে। আমার ভয় ছিল আপনি হয়তো খুশি হবেন না আমাকে দেখে। রাজা শুনে হাসলেন। বললেন, এসব সামান্য ব্যাপারে আমরা রাগ করি না। আমি দেখছি স্বভাবের দিক থেকে আপনার সঙ্গে আমাদের গরমিল নেই। আপনি ইচ্ছে করলে স্বাচ্ছন্দ্যে আমাদের এখানে থাকতে পারেন। আতিথেয়তার কোনো ত্রুটি হবে না। আর যদি মনে করেন চলে যাবেন তাতেও আমরা কেউ বাধা দেব না। আপনার দুশ্চিন্তা দূর করার জন্য আমি কি বলি শুনুন। আমি বলি, আপনি যদি চান কাল সকালেই রওনা হতে পারেন। আপনি জাহাজে যাবেন। আমাদের সুদক্ষ নাবিকেরা টানবে তার দাঁড়। ঘুমাতে ঘুমাতে চলে যাবেন। দূরত্বের প্রশ্ন নেই। সমুদ্রের শেষ প্রান্তেও যদি হয় আপনার দেশ, তবু আপত্তি নেই আমাদের। আমরা পৌঁছে দেব আপনাকে। আপনি দেখবেন আমাদের নাবিকদের দক্ষতা। ধৈর্য ধরে শোনেন অডিসিউস। তার বুক ভরে ওঠে আশায়। কথাবার্তা যখন চলছিল তারই ফাঁকে নির্দেশ দিয়েছিলেন রানী এরিতি। গৃহকর্মীরা লেগে গিয়েছিল কাজে। মশাল হাতে নিঃশব্দ তৎপরতা তাদের। সুন্দর খাট এনে বিছিয়ে দিল। একটা ভারী বিছানা দিল পেতে। ওপরে পারল চাদর। এনে রাখল গরম কম্বল। সব কাজ শেষ হলে অডিসিউসের কাছে এসে বলল তারা, আপনার বিছানা তৈরি। ইচ্ছা করলে ঘুমোতে পারেন। আর তখনই বুঝলেন অডিসিউস, ঘুমানো তার জন্য কি ভীষণ প্রয়োজন। এত সব বিপদ ও উদ্বেগের শেষে রাতের বেলা নিশ্চিন্তে আরামে ঘুমালেন তিনি। লেখক পরিচিতি। গ্রিস দেশের আদি কবি হোমার। পৃথিবীর বিখ্যাত দুটি মহাকাব্য ইলিয়ড ও অডিসি তার রচনা। হোমারের জীবনকাল নিয়ে মতভেদ আছে। তবে অধিকাংশ পণ্ডিতের মতে তিনি 850 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ জীবিত ছিলেন। হোমার অন্ধ।
ছিলেন এমন একটি কথাও প্রচলিত আছে, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। হোমারের কাব্যের বিষয় ছিল গ্রিক জাতির বীরত্ব ও ঐতিহাসিক ট্রয় নগরীর পতন। অসংখ্য দেবদেবী আর মানুষের সমাবেশ আছে তার কাব্যে। মানুষ, মানবতা আর দেশপ্রেম হোমারের কাব্যে সবচেয়ে বেশি ঠাঁই পেয়েছে বলে আজও হোমারের কীর্তি অমলিন। রূপান্তরকারী লেখক পরিচিতি। সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ, লেখক ও চিন্তাবিদ। দীর্ঘকাল ধরে বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন। তিনি নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার উল্লেখযোগ্য গ্রন্থ দ্বিতীয় ভুবন, নিরাশ্রয় গৃহী, কুমুর বন্ধন প্রভৃতি। শিশুদের পাঠ উপযোগী গ্রন্থ অডিসি তার গুরুত্বপূর্ণ একটি রচনা। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমিসহ বিভিন্ন পুরস্কার ও ২১ পদক পেয়েছেন। পাঠ পরিচিতি ও মূলভাব। অতিথি গল্পটি মহাকবি হোমারের অডিসি মহাকাব্যের একটি দীর্ঘ কাহিনীর অংশ। কাব্য থেকে মূলভাব গ্রহণ করে এটি গদ্যরূপ দিয়েছেন লেখক। অডিসিউস গ্রিক রাজাদের একজন। ইথাকা রাজ্যের রাজা। অনিচ্ছা সত্ত্বেও তিনি ট্রয়যুদ্ধে অংশগ্রহণ করেন। ট্রয়ের যুদ্ধের পর নিজের দেশে ফিরতে গিয়ে অডিসিউসকেও পড়তে হয় বহু বিপদ ও সংকটে। একে একে মারা যায় সঙ্গীরা। ডুবে যায় জাহাজ। দেবী কেলিপসো তার দ্বীপে তাকে বন্দী করে রাখতে চায় এই লোভ দেখিয়ে যে অডিসিউস চিরতরুণ আর অমর হয়ে থাকবেন পৃথিবীতে। অডিসিউস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দেশপ্রেমের কারণে। পরে সেই দ্বীপ থেকে অডিসিউস এসে পৌঁছান রাজা আলসিনোসের রাজ্যে। সেখানে রাজকুমারীর সহযোগিতায় নগরে প্রবেশ করেন। রাজা ও রানী অডিসিউসের পরিচয় পেয়ে খুশি হন। তাকে আশ্রয় দেন, আশ্বাস দেন নিজ দেশে পৌঁছে দেওয়ার। গল্পটিতে দেশপ্রেম, রাজধর্ম, মহানুভবতা ও আতিথেয়তার পরিচয় বিধৃত হয়েছে। শব্দার্থ ও টিকা। প্রাচীর, দেয়াল, মাস্তুল, নৌকা বা জাহাজের পালের কাঠের খণ্ড। দক্ষতা, পারদর্শিতা। সোনার তৈরি যুবক, সোনার তৈরি যুবকের মূর্তি। গণ্যমান্য, বিশিষ্ট বা বিশেষ মান্য। আগন্তুক, আগত অচেনা ব্যক্তি। ঘটনাচক্রে, হঠাৎ, ঘটনার ধারাবাহিকতায়। অমরতা, মৃত্যুবিহীন জীবন। উৎকণ্ঠা, কোনো কিছু ঘটতে পারে এমন ভেবে আশঙ্কা, দুশ্চিন্তা। অতিপ্রাকৃতিক, যা বাস্তব নয় এমন ঘটনা। অভিসন্ধি, গোপন উদ্দেশ্য। ফিশিয়ান, প্রাচীন গ্রিসের ফিশিয়া অঞ্চলের অধিবাসী। ফিরিস্তি, বিবরণ। অনিন্দ সুন্দর, এমন সুন্দর যে নিন্দা করা যায় না। অনুকূল, সহায়, পক্ষে। তটভূমি, সমুদ্র বা নদী তীরের ভূমি। বিচক্ষণ, জ্ঞানী, সুবিবেচক। বৃত্তান্ত, বিবরণ। স্বচ্ছন্দ, নিজের ইচ্ছায়, স্বাধীন। আতিথেয়তা, অতিথির সেবা করতে ভালোবাসে এমন। উদ্বেগ, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা। বর্ণনামূলক উত্তর প্রশ্ন ১. ক রাজবাড়ির সম্মুখে দৃশ্যমান গাছপালার বিবরণ দাও। উত্তর রাজবাড়ির সম্মুখভাগে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। সেখানে সারি সারি ফলের গাছ সাজানো, ডালিম, আপেল, নাশপাতি, ডুমুর ও জলপাইয়ের গাছে ভরে আছে চারপাশ। এসব গাছে ফল কখনোই শেষ হয় না বলে মনে হয়। কোনো গাছ গ্রীষ্মকালে ফল দেয়, আবার কোনো গাছ শীতকালে। ফলে সারা বছরই সেখানে ফুল ফোটে ও ফল পাকে। গাছের সঙ্গে লতিয়ে উঠেছে আঙুরলতা, থোকা থোকা আঙুর ঝুলে আছে ডালে, একদিকে পাকে, অন্যদিকে নতুন ফল ধরে। পাশাপাশি তরকারির চাষও আছে। চারপাশে সবুজের প্রাণবন্ত সমাহার দেখা যায়।
এই সব মিলিয়ে রাজবাড়ির সামনে এক চিরসবুজ, সমৃদ্ধ ও মনোরম উদ্যানের দৃশ্য সৃষ্টি হয়েছে। খ. অডিসিউস চরিত্রে দেশপ্রেমের স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর. অডিসিউস চরিত্রে দেশপ্রেম গভীর, মানবিক ও আত্মত্যাগী রূপে প্রকাশিত হয়েছে। দীর্ঘ যুদ্ধ ও বিপর্যয়ের পর তিনি বহু কষ্টে বিপন্ন হলেও নিজের জন্মভূমি ইথাকাকে ভুলতে পারেননি। দেবী ক্যালিপসো তাকে অমরত্ব ও চিরযৌবনের প্রলোভন দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ অমর জীবন তার কাছে দেশ ও স্বজনদের ভালোবাসার চেয়ে মূল্যবান নয়। 7 বছর বিলাস ও নিরাপত্তার মধ্যে থেকেও তার হৃদয় দেশে ফেরার আকাঙ্ক্ষায় ভারী ছিল। চোখের জলে ভিজে উঠত তার দিনযাপন, এটি দেশপ্রেমের গভীরতারই প্রমাণ। অডিসিউসের দেশপ্রেম কেবল আবেগ নয়, তা কর্মেও প্রকাশ পেয়েছে। ভাঙা জাহাজ, ঝড় ঝঞ্ঝা ও মৃত্যুভয়ের মুখোমুখি হয়েও তিনি সমুদ্র পাড়ি দিতে সাহস করেন, শুধু মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য। রাজা আলসিনৌসের আতিথেয়তা ও নিরাপদ আশ্রয় পেয়েও তিনি সেখানে স্থায়ী হতে চান না। বরং স্পষ্ট করে বলেন, নিজের দেশের মাটিতে, আপনজনদের মাঝেই তিনি মরতে চান। এই আকাঙ্ক্ষা তার দেশপ্রেমকে সর্বোচ্চ মানবিক মর্যাদায় উন্নীত করেছে। সব মিলিয়ে অডিসিউসের চরিত্রে দেশপ্রেম এমন এক শক্তি হিসেবে ধরা দিয়েছে, যা প্রলোভন, ভয় ও দুঃখকে অতিক্রম করে মানুষকে তার শিকড়ের দিকে টেনে নিয়ে যায়। 2. ক. রাজবাড়ির পথ দেখিয়ে দেওয়া মেয়েটিকে অডিসিউস কেন বুদ্ধিমতী মনে করলেন? উত্তর. অডিসিউস মেয়েটিকে বুদ্ধিমতী মনে করলেন কারণ সে কেবল সদয় ও সহায়ক নয়, সঙ্গে সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করতেও সক্ষম ছিল। মেয়েটি অডিসিউসকে রাজবাড়ির পথ দেখানোর সময় সতর্ক করে বলল যে, সে যেন কেউ বুঝে না যে অডিসিউস বিদেশী। কারো সঙ্গে কথা বলবেন না, কারণ বিদেশীদের তারা ভালোভাবে গ্রহণ করে না। এই সতর্ক ও দূরদর্শিতা অডিসিউসের কাছে বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে ধরা পড়ল। অর্থাৎ, মেয়েটি সাহায্য করার পাশাপাশি সম্ভাব্য বিপদ এড়ানোরও ব্যবস্থা করেছে, যা দেখিয়ে দেয় তার বিচক্ষণ ও চতুর স্বভাব। খ. অতিথি গল্পে আলসিনৌস চরিত্রটি মহানুভবতা ও আতিথেয়তার এক অনন্য নিদর্শন। ব্যাখ্যা করো। উত্তর. অতিথি গল্পে রাজা আলসিনৌসের চরিত্র মহানুভবতা ও আতিথেয়তার অনন্য নিদর্শন হিসেবে ফুটে উঠেছে। অডিসিউস একটি অনিচ্ছাকৃত আগন্তুক, পথহারা ও বিপদগ্রস্ত অবস্থায় রাজ্যের দরজায় আসে। তারপরও আলসিনৌস কোনো দ্বিধা ছাড়াই তাকে স্বাগত জানান, সম্মান প্রদর্শন করেন এবং নিরাপদ আশ্রয় দেন। তিনি কেবল অডিসিউসকে আসন ও খাবার দিয়েছেন না, বরং তার দেশের প্রতি আকাঙ্ক্ষা ও নিরাপদ যাত্রার জন্য কার্যকর ব্যবস্থা নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। এ থেকে বোঝা যায়, রাজা শুধুই রীতি বা শাসনমূলক কর্তৃত্ব পালন করেননি। তিনি মানবিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়েছেন। অতিথির স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি নিজের অভিজ্ঞতা, ধনসম্পদ ও রাজ্যকর্মীদের সবটুকু ব্যবহার করেছেন। অতএব, আলসিনৌসের চরিত্রে মহানুভবতা ও আতিথেয়তার প্রকাশ কেবল শাসক হিসেবে নয়, একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।